আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে মূলত আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায়টি পড়ব। প্রথম অধ্যায়টি হলো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অর্থায়নকে মূলত ব্যবসার চালিকা শক্তি বলা হয়। একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনে মিলিয়ে অর্থায়নটা সহযোগিতা করে থাকে। মুনাফা অর্জন করতে গেলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মূলত অর্থায়নটা কি করতে হয়, প্রভাব ইউটিলাইজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্যবসায় অর্থায়নটা কি? ব্যবসায় অর্থায়নটা হলো ব্যবসার উদ্দেশ্যে যে অর্থায়নটা করা হয় সেটাই হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন। হ্যাঁ, কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হবে, কোন উৎসতে ব্যবহার করতে হবে, কোন উৎসতে বিনিয়োগ করতে হবে, এটা সব হচ্ছে অর্থায়নের মধ্যে আবর্তিত। ঠিক আছে, সেকেন্ড পেজ যদি দেখি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে একটা লাইন আছে, কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা অর্থায়ন সেই মুনাফা হবে, অর্থাৎ সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নে বাস্তবায়ন করে থাকে। ঠিক আছে, এখানে এই লাইনটা তোমরা অর্থায়ন কাকে বলে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় করে অর্থের আগমন হয়। ব্যবসার মালামাল প্রস্তুত ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিল প্রয়োজন হয়, যেমন মেশিনারি ক্রয়, ঠিক আছে, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান, এই অনেক কাজ আছে। হ্যাঁ, এগুলোর জন্য কি প্রয়োজন হয়? তহবিল প্রয়োজন হয়। তো দেখো, এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেমন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে, অর্থাৎ এই যে কাজগুলো, হ্যাঁ, কাঁচামাল ক্রয় করা, শ্রমিকদের মজুরি দেওয়া, মেশিনারি ক্রয় করা, এগুলো কিন্তু সব হচ্ছে অর্থায়নের মধ্যে সংশ্লিষ্ট। তারপরে দেখো, এখানে একটা লাইন আছে, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। দেখো, এই যে লাইনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থায়ন বলতে কি বোঝায়? তহবিল সংক্রান্ত বা তহবিল সংগ্রহ ও ব্যবহার জনিত প্রক্রিয়াকে বোঝায়। তোমরা এডিটিংটা ভালো মতো পড়বে। হ্যাঁ, এডিটিংটা তোমরা হচ্ছে ভালো মতো পড়ে নিবে, সেক্ষেত্রে তোমরা একটু ক্লিয়ারলি একটু বুঝতে পারবে। তোমার এলাকায় কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে একজন বা দুজন সেলাই মেশিন কারক সেলাই করছে, আবার হয়তো কেউ কাপড় কাচ্ছে, আবার বোতাম সেলাই করছে। ফলে একজন দর্জির দোকানের মালিক তার এই কার্যপ্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য কি প্রয়োজন? দেখো, একটা দর্জির দোকানের জন্য কি প্রয়োজন হতে পারে? একটা দর্জির দোকানে একটা সেলাই মেশিন প্রয়োজন, সুতা প্রয়োজন, বোতাম প্রয়োজন, ঠিক আছে, মানে কাঁচামাল প্রয়োজন। ঠিক আছে, তো এই যেটা সেলাই দোকান চালাতে সেলাই মেশিন প্রয়োজন, বোতাম প্রয়োজন, সুতা প্রয়োজন, কাপড় প্রয়োজন, এগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তহবিল প্রয়োজন হয়েছে, মূলধনের প্রয়োজন হয়েছে। তো দেখ কি লিখেছে এখানে, ব্যবসার শুরুতে সাধারণত এসব প্রয়োজনীয় তহবিল তিনি তার নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করে। ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের কিছু পরিমাণ আত্মীয় স্বজন হতে থেকে কি করে ঋণ নিতে পারে। ব্যবসা চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারী বেতন, দোকান, বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যে ব্যয় নির্বাহের প্রয়োজন হয়, সেটি কাপড় সেলাই করে অর্জিত আয় হতে পরিশোধ করেন। এই আয় থেকে ঋণের অর্থ পরিশোধের পরিকল্পনা করতে হয়। দেখো, একটা সেলাই দোকানে, একটা দর্জির দোকানে যা আয় হয় এ থেকে কিন্তু ব্যয়টা নির্বাহ করতে হয়, তাই না? দেখা যায় কর্মচারী বেতন থাকে, বিদ্যুৎ বিল থাকে, তো কাঁচামালের ব্যাপার স্যাপার আছে এখানে, হ্যাঁ, দোকান ভাড়ার ব্যাপার আছে। তো এই জিনিসগুলো নির্বাহের পরে যে অর্থটা থাকে সেই অর্থটা থেকে আবার ঋণও পরিশোধ করতে হয়। তো সবকিছু মিলিয়ে যখন দেখো এখানে লিখেছে, এই আয় থেকে ঋণের অর্থ পরিশোধ পরিকল্পনা করতে হয়। একজন দর্জি দোকানের
একজন দর্জি দোকানের মালিকের সবসময় প্রত্যাশিত থাকে যেন ব্যবসায় আয় থেকে ব্যয় নির্ভর পরে কিছু মুনাফা থাকে, যাতে দিয়ে তিনি নিজের পরিবারের নৈমিত্তিক ব্যয় খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে। দেখো এই যে কথাটা, এই কথাটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। একজন দর্জি দোকানের লক্ষ্য কি থাকে, যে যার ব্যবসার আয় থেকে ব্যয় মাইনাস করে পরিবারের খরচ চালিয়ে ভবিষ্যতের জন্য সে যাতে কিছু সঞ্চয় করতে পারে, তাই না? ওকে ফাইন, আমরা একটু নিচে যাব। আচ্ছা, এটা তো আমরা এতক্ষণ একটা ব্যবসায়িক অর্থায়ন দেখলাম, তাই না? দেখো, পারিবারিক অর্থায়নটা আমাদের এই চ্যাপ্টারে কিন্তু অর্থায়নের অনেকগুলো ক্ষেত্র আছে, সামনে আমরা গেলে পড়তে পারবো। হ্যাঁ, পরিবারেও অর্থায়নের প্রয়োগ আছে, যে এই লাইনটা। হ্যাঁ, সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে, চাকরি, ব্যবসায়, কৃষিকাজ, আত্মোদ্যোগ ইত্যাদির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে পরিবারের আয়ের সংস্থান হতে পারে। আবার দৈনন্দিন বাজার খরচ, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান, এই পারিবারিক নৈমিত্তিক ব্যয়গুলো কি হয়, সংঘটিত হয়। আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন, ঠিক আছে? আয়ের সাথে কিন্তু ব্যয়ের সঙ্গতি রাখতে হবে। ব্যয়ের সঠিক সময়ের দিকটা সংঘটিতপূর্ণ হওয়া প্রয়োজন। যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন তখন সে পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে, দেখেছ, জরিমানা দিতে হবে। তারপরে কি বলেছে, নীতিনৈমিত্তিক এই ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মধ্যে পরিবারকে তার আয়ের বাইরেও বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে। দেখেছ, এখানে একটা লাইন বলেছে যে এইসব খরচের পরও বড় অঙ্কের ব্যয় হতে পারে, ধরো চিকিৎসার ব্যয়, ঠিক আছে? এটা কিন্তু অপ্রত্যাশিত, যে কোনো সময় এসে পড়তে পারে, যে কোনো সময় যে কোনো মাসে যে কোনো কিছু হতে পারে। তো চিকিৎসার ব্যয়টা কিছু হতে পারে, বড় অঙ্কের হতে পারে, বা এটা অপ্রত্যাশিত। বাসায় নতুন টেলিভিশন কিংবা রিফ্রেশের জন্য বিভিন্ন আয়ের নিয়মিত উৎস থেকে অর্থ সরবরাহ করা সম্ভব না হয়, দীর্ঘমেয়াদী ঋণ ঘাটতি পূরণ করা যেতে পারে। সেক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার এটি পরিকল্পনা করা প্রয়োজন। পরিবারের সুষ্ঠু পরিকল্পনার জন্য পরিকল্পনা মাফিক তহবিল উৎস নির্ধারণ করে ব্যবস্থাপনা করে অর্থায়নের ধারণা সহায়তা। দেখো, কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হবে, কোন উৎসে ব্যয় করতে হবে, এটা একটা প্রপার একটা কি করতে হবে, প্রপার একটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তো দেখো উদাহরণস্বরূপ এখানে কি বলেছে, একটা কথা এখানে একটা বলেছে, উদাহরণস্বরূপ বলেছে অলরেডি, কি বলেছে, একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিত হওয়া যায়। দেখো, একটি বিদ্যালয় একটি অমুনাফাবিহীন প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যালয়। হ্যাঁ, আমরা তখন ব্যবসা অর্থনীতি দেখেছি, দর্জির দোকান, পারিবারিক অর্থনীতি খানিকটা বুঝেছি। এখন আমাদের দেখাচ্ছে অমুনাফাবিহীন একটা প্রতিষ্ঠানের অর্থনীতি কিরকম হতে পারে। হ্যাঁ, দেখো, সেক্ষেত্রে বিদ্যালয়টা মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, আয় ব্যয় তহবিল ব্যবস্থাপনা একটি পরিকল্পনা থাকে বিদ্যালয়ের। প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, ভর্তি ফি এসব বুঝতে তহবিল সংগ্রহ করে। হুম ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানে একটি তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্ভর করতে হয়, যেমন শিক্ষক কর্মচারীর বেতন, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, বিভিন্ন প্রকার সংস্কারমূলক ব্যয়, কম্পিউটার সরবরাহ ক্রয়। ফলে প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তহবিল বিভিন্ন উৎস থেকে ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। দেখো, এখানে অনেক কথা বলেছে। সহজভাবে যদি বলি, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলেও অনেক প্রকার খরচ রয়েছে, তাই না? একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক খরচ রয়েছে, যেমন শিক্ষক কর্মচারীদের বেতন, ঠিক আছে? তো স্কুলের যে ভাড়াটা এটা প্রদান করতে হয়, বিদ্যুৎ বিল আছে, সব অনেক খরচ আছে। ধরো তোমাদের কম্পিউটার প্রয়োজন হলো, কম্পিউটার প্রয়োজন হলো, কম্পিউটার থিয়েটার, দেন হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস প্রয়োজন হলো, আসবাবপত্র ক্রয়ের প্রয়োজন হতে পারে। তো অনেক ব্যয় আছে, এই ব্যয়গুলো কিন্তু তোমাদের কি বলে বেতন থেকে বা ভর্তির ফি থেকেই কিন্তু এগুলা করা হয়, এগুলা দেওয়া হয়ে থাকে, তাই না? আচ্ছা,
এখানে দেখো কি বলা হচ্ছে, দর্জির দোকান একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, দর্জির দোকান কি একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। পরিবার, বিশ্ববিদ্যালয় ও মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, পরিবার, বিদ্যালয়, মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। বর্তমান মুনাফা অর্জনকারী ব্যবসায় কারবারি প্রতিষ্ঠান অর্থায়ন জড়িত। একটি মুদি দোকানের অর্থনৈতিক প্রক্রিয়া কেমন? দেখো, মুদি দোকানে কি হয়ে থাকে, দোকান ভাড়া থাকে, কাঁচামাল ক্রয়ের ব্যাপার স্যাপার থাকে, মুদি দোকানে বিদ্যুৎ বিল আছে, দোকান ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, ঠিক আছে, রিফ্রিজারেটর করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো এগুলো কিন্তু স্থায়ী বড় অঙ্কের খরচ, তাই না? এই যে দোকানের এই ব্যাপারগুলা বিনিয়োগের বিষয়, হ্যাঁ, এই যে তহবিলগুলো সংগ্রহ অনেক সময় নিজস্ব তহবিল থেকে করে, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কি করে ধার নিয়ে থাকে, তাই না? এই যে এখানে এই কথাগুলোই কিন্তু বলেছে এই লাইনগুলোতে। হ্যাঁ, দেখো, দেখো মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য চলতি বা স্থায়ী সম্পদের মধ্যে তহবিল বিনিয়োগ করে থাকে। হ্যাঁ, বিক্রয়োক্ত আয় থেকে বিনিয়োগের তহবিল সংস্থা না সংস্থা করা না যায়, তবে তাকে বিভিন্ন উৎস থেকে, যেমন নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব, ধারে ক্রয়, ভারী পড়ে ইত্যাদি তহবিল জোগাড় করতে হয়। দেখো, একটা ব্যবসায় একটা চলতি খরচ থাকে, একটা স্থায়ী খরচ থাকে, তাই না? চলতি খরচগুলো কি কি? কাঁচামাল, ঠিক আছে, পণ্য ক্রয়, এটা চলতি একটা খরচ। আর স্থায়ী খরচটা কি কি? দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, এগুলো কিন্তু সবসময় স্থায়ী একটা খরচ, এটা দিতেই হবে, যে কোনো ভাবে ওটা দিতেই হবে, তাই না? তো এই খরচ মেটানোর জন্য নিজস্ব তহবিল অথবা বন্ধু বান্ধব থেকে কি করে থাকে, ধার নিয়ে থাকে, তাই না? দেখো, এখানে কি লেখা আছে, দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় ঋণ পরিশোধের ঝুঁকি কিছুটা কমে যায়। যখন দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধ করার সক্ষমতা থাকবে, তখন কিন্তু ঋণ পরিশোধের ঝুঁকিটা কমে যাবে, তাই না? দেখো কেউ লেখা আছে এখানে, মুদি ব্যবসায়ী, এখানে এই যে লাইনটা, মুদি ব্যবসায়ী ক্ষেত্রে বিক্রয়োক্ত অর্থে সঠিক ব্যবহারের মাধ্যমে চলতি ব্যয় নির্বাহ কিছু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কম ঝুঁকিপূর্ণ উৎস থেকে ঋণ গ্রহণ করে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধের সম্পর্কিত তহবিল ব্যবস্থাপনা অর্থনৈতিক মূল কাজ। দেখো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বাটা কোম্পানি, কোহিনূর কেমিক্যাল, এগুলো কিন্তু বড় পরিসরের কোম্পানি, তাই না? এই কোম্পানিগুলোর অর্থায়ন প্রক্রিয়া কিন্তু ভিন্ন। মুদি দোকানের অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন, একটা স্কয়ার ফার্মাসিউটি বাটা কোম্পানির ইয়েটা ভিন্ন। একটা কোম্পানির তহবিল সংগ্রহের জিনিসটা একটু জটিল থাকবে, একটা মুদি দোকানের বিষয়টা কি থাকবে, সহজ থাকবে, তাই না? তহবিল সংগ্রহের প্রক্রিয়া, এটা কোম্পানি মূলত শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিলটা সংগ্রহ করে, ঠিক আছে। একটা মুদি দোকানের তহবিল সংগ্রহ কিরকম থাকে, নিজস্ব মূলধন থাকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে ঋণ নিয়ে থাকে, ঠিক আছে। দুটার তহবিল সংগ্রহের প্রক্রিয়া ভিন্ন। কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল, এই যে এখানে দেখতে পারো, কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল মূলত শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে। প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা, ভোক্তার সন্তুষ্টি শেয়ার বাজারে শেয়ার মূল্য বৃদ্ধির সহায়তা করে। বিভিন্ন উৎসের মাধ্যমে কোন উৎস থেকে কখন কি পরিমাণ ব্যবসায় তহবিল সংগ্রহ করবে তা সংগ্রহ করা উচিত, বা কোন খাতে কি পরিমাণ ব্যয় করা উচিত, বিনিয়োগ করা উচিত, কিভাবে ব্যয় করে মুনাফা বৃদ্ধি করা যাবে, ব্যবসা অর্থায়নে মূলত এই আলোচনা করা হয়। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসা অর্থায়নে মূলত এই জিনিসটা আলোচনা করা হয়। আচ্ছা, এখানে যদি একটু নিচে নামি, সেক্ষেত্রে দেখতে পাবো অর্থায়নের ক্রম বিকাশের ধারা। আচ্ছা, অর্থায়নের ক্রমান্বয়ের ধারাটা দেখো একটু। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সপ্তম শতাব্দীর শিল্প বিপ্লব পরেই উৎপাদন কৌশল জটিলতর হয়। বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ায় মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। আচ্ছা,
হিসাবশাস্ত্রের বিকাশের সাথে সাথে অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত আর্থিক বিবরণীর বিচার বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবে। মেনলি সপ্তম শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল একটু টাফ হয়ে যায়, কারণ সবকিছুই শিল্প বিপ্লবের দিকে আগাচ্ছিল আর কি। হ্যাঁ, এখন এই জায়গাটা যদি দেখো, মানে সভ্যতা সবকিছুই কিন্তু একটু করে চেঞ্জ হচ্ছিল, যার কারণে শিল্প বিপ্লবের পরে সকল কিছু চেঞ্জ হয়ে যায়। আমরা যদি আরেকটু উপরে উঠি, এখানে দেখতে পারবো যে অর্থায়নের ক্রমোন্নয়ের ধারাটা, ঠিক আছে, 1930-এর পূর্ববর্তী যে দশকটা আছে সেক্ষেত্রে দেখতে পাবো এই সময়কালে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের যে প্রবণতাটা, এটা কিন্তু সৃষ্টি হয়। হ্যাঁ, আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোনো প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠানের একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পালন করতে হয়। তারা একত্রীকরণে বিশাল অঙ্কের অর্থ প্রদান ও আর্থিক বিবরণী তৈরি করে দায়িত্ব পালন করে। 1930-এর পূর্ব দশকে এই জিনিসটা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো চেয়েছিল যে একত্রীকরণ করতে। একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি, একটা কোম্পানির সাথে আরো দুইটা কোম্পানি একসাথে হয়ে আর কি কাজ করতে, ঠিক আছে। 1930-এর দশকে একত্রীকরণ প্রবণতা যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফলতা পায়নি। যে ওনারা যে একত্রীকরণ হতে চেয়েছিল, ওনাদের এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু কি হয়নি, এটা সফল হয়নি, এটা সফলতা পায়নি, ঠিক আছে। আচ্ছা, আগের দশকে একত্রিত অনেক প্রতিষ্ঠানে পরের দশকে দেউলিয়া হয়ে যায়। অনেক প্রতিষ্ঠানে কি একত্রিত হয়েছিল, কিন্তু এটা এক এক হয়ে যায় কি দেউলিয়া হয়ে যায়, ওরা ব্যাংক্রাপ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেকই তো তিরিশের দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। দেখো এখানে এটা ইম্পর্টেন্ট, কখন চরম মন্দা শুরু হয়? 30-এর দশকে। হ্যাঁ, 30-এর দশকে, এটাকে মাথায় রাখতে হবে। অনেক লাভজনক প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে যায়। ফলে ব্যবসাগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানকে দেউলিয়াত্ব থেকে রক্ষা করা যায়, আর্থিক অবস্থা বেশি দায়িত্ব পালন করে। শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা যায়। তখন শেয়ার বিক্রির মাধ্যমে কি দেখা যাচ্ছে, অর্থায়নের প্রয়োজন দেখা যায়। হ্যাঁ, এই শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা যায়। তো এই যে এই দুটো এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট, যে যখন বন্ধ শুরু হয় 1930-এর দশকে, আর শেয়ার বিক্রির মধ্যে অর্থায়নটা শুরু হয় কখন? 1930-এর দশকে, ঠিক আছে। আর একত্রীকরণটা কখন হয়েছিল? 1930-এর পূর্ববর্তী দশকে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো 1940-এর দশকে কি হয়, এ সময় সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিষয়ে উপলব্ধি করা হয়। 1940-এর দশকে তারল্যের প্রয়োজনীয়তা অনুভব করে, ঠিক আছে। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে, ঠিক আছে। দেখো 1940-এর দশকে তখন মেনলি ওরা তারল্যের প্রয়োজন হয়, তারল্য ঘাটতি দেখা দেয় মেনলি, তখন নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক দায়িত্ব পালন করে। দেখো তখন নগদ অর্থের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার কারণে কি হয়েছে, একটা বাজেট তৈরি করে ওরা, ঠিক আছে। একটা বাজেটের মাধ্যমে একটা সুপরিকল্পিত ভাবে ওরা এই যে অর্থায়নের দায়িত্বগুলো পালন করে। 1950-এর দশক, 1950-এর দশকে কি হয়, এই দশকে অর্থায়ন পূর্ব দৃষ্টিকোণ ভঙ্গি পরিবর্তন করে সর্বোচ্চ লাভজনক বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করে নানা প্রকার গাণিতিক বিশ্লেষণের কাজে নিয়োজিত হয়। দেখো এই দশকে মিললে কি ওরা
ওদের গাণিতিক বিশ্লেষণের যে কাজে নিয়োজিত হয়, হ্যাঁ, গাণিতিক বিশ্লেষকরা নিয়োজিত হয় মেনলি সুদূর প্রসারী প্রাক্কলনের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি ব্যয় হ্রাস করে মুনাফা সর্বোচ্চ করা অর্থায়নের প্রধান কাজে পরিণত হয়। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। দেখো সনাতন ধারা অর্থাৎ সনাতন ধারা কোনটা? 1957 ধারা হচ্ছে কখন? 1950-এর দশকে মিলে কি হয় অর্থায়নের সনাতন ধারা হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, 1950-এর দশকে যে ধরনের অর্থনীতি প্র্যাকটিস করা হয় এটা হচ্ছে অর্থনীতির সনাতন ধারা। দেখো 1960-এর দশকে কি হয়, এই সময় আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। 60-এ কিন্তু কি হয়, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। জিনিসটা এমসিকিউতে আসতে পারে, তুমি একটু ভালো মতো দেখবে। সনাতন ধারা আর আধুনিকের যাত্রা, অর্থায়নের যাত্রা 60-এর দশকে মেনলি কি এটা শুরু হয়। হ্যাঁ, 60-এর দশকে মেনলি হচ্ছে এই জিনিসটা শুরু হয়, অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থায়ন মূলত মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডার প্রতিষ্ঠানের মালিক ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ বা শেয়ারের বাজার দর সর্বাধিকরণে ছিল তাদের সময় অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা ধরনের আর্থিক বিশ্লেষণমূলক কার্যক্রম শুরু হয়। অর্থায়নে ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয়। যে মুনাফা বৃদ্ধির সাথে সাথে সাধারণত ঝুঁকি বৃদ্ধি পায়। মুনাফা বৃদ্ধি সর্বদা কাঙ্ক্ষিত নাও হতে পারে। মেনলি হচ্ছে সম্পদ সর্বাধিকরণই হচ্ছে ওদের মূল লক্ষ্য ছিল। হ্যাঁ, 1960-এর দশকে আধুনিক অর্থনীতির যাত্রা শুরু হয়। ওরা চাচ্ছিল যে মুনাফা বৃদ্ধি করে কিভাবে হচ্ছে ঝুঁকিটা কমানো যায়। হ্যাঁ, দেখো 70-এর দশকে কি হয়েছে, কম্পিউটার অধ্যায় শুরু হয় 70-এর দশকে। তো যা শুধু উৎপাদন কৌশল নয়, ব্যবসা অর্থনীতি পাল্টিয়ে যায়। দেখো কম্পিউটার অধ্যায় শুরু হলে কি হয়, অর্থায়নটাই পাল্টে যায়। হ্যাঁ, 70-এর দশকে উৎপাদন কৌশল নয়, ব্যবসা অর্থায়নই পাল্টিয়ে দেয়। ঠিক আছে, অর্থায়ন কি হয়, অঙ্ক নির্ভর হয়ে ওঠে। কখন? 70-এর দশকে অর্থায়ন কি হয়ে যায়, অঙ্ক নির্ভর হয়ে ওঠে। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমেই তা সুচারুভাবে সম্পাদন করার প্রবণতায় এই সময় বেশি জনপ্রিয়তা পায়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা যায়। মূলধনী কাঠামোর সনাতন ধারণা অনেক জটিল অঙ্ক নির্ভর। পরবর্তীতে আচ্ছা দেখো এই যে লেখকগুলো, হ্যাঁ, অর্থায়নের নানা তত্ত্বের বিশ্লেষণ করে কে? মার্কুইস, মার্টন মিরিয়াম, মডিগ্লিয়ানি, এরা হচ্ছে বিশেষ ভূমিকা পালন করে। হ্যাঁ, অর্থায়নের নানা তত্ত্ব দিয়ে ওনারা বিশ্লেষণ করেছিল। পরবর্তীতে 1990 দশকে তাত্ত্বিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কার পায়। দেখো 1970 দশকে কি হয়েছে, আমাদের অর্থায়নটা অঙ্ক নির্ভর হয়ে গেছে, আধুনিক অর্থায়নের যাত্রা হয়েছে। হ্যাঁ, মানে আধুনিক অর্থায়নের যাত্রা তো 60-এই শুরু হয়েছে, বাট আমাদের 70-এ এসে কি হয়েছে, অর্থায়ন ব্যবস্থা অঙ্ক নির্ভর হয়ে গেছে, যার কারণে আমরা এটাকে কি বলতে পারবো, কম্পিউটার অধ্যায় বলতে পারবো। হ্যাঁ, 80-এর দশকে ব্যবসায় সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য অর্থায়নের সনাতনী দায়িত্বে পরিবর্তন করে নতুন রূপে ব্যবহৃত হয়। এই সময় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মূলধনের সুদক্ষ বন্টন প্রকল্পগুলো হতে উল্লিখিত আর বিচার বিশ্লেষণের মূল বিষয়। দেখো 80-এর দশকে ব্যবসায় কিন্তু অনেক প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। এই সনাতনী দায়িত্ব পরিবর্তন করে নতুনভাবে এটা আবির্ভাব হয় এখন 80-এর দশকে। হ্যাঁ, 80-এর দশকে মেনলি জিনিসটা হয়েছিল। আচ্ছা 90-এর দশকে যদি খেয়াল করি, 90 দশকে কি হয়েছে, আধুনিক অর্থায়নের সূচনা হয়েছে। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। হ্যাঁ, দেখো এই 1990 দশকে তো ওয়ার্ল্ড অর্গানাইজেশন হচ্ছে কি করে আত্মপ্রকাশ করে, আর বিশ্বব্যাপী আমদানি রপ্তানি যে প্রতিবন্ধকতা ছিল এটা কিন্তু উঠে যায়। হ্যাঁ,
দেখো কি হয়েছে। একদিকে যেমন অর্থায়নে বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথাও কোন বস্তু প্রস্তুত করে বিক্রয় করা লাভজনক হিসেবে বিবেচনা করে, এর থেকে বিশ্বের কোন মূলধনী বাজার কি প্রকৃতির কোথা থেকে তহবিল সংগ্রহ করে লাভজনক হবে তা অর্থায়নের বিষয়বস্তুর পরিণত হয়। অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ঠিক প্রায়োগিক সমাধান ক্ষেত্র যা হিসাব রক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি করে। দেখো 1990 মূলত কি বিশ্ব বাণিজ্য সংস্থা হচ্ছে আত্মপ্রকাশ করে আমদানি রপ্তানি যে একটা প্রতিবন্ধকতা ছিল এটা কিন্তু উঠে যায়। হ্যাঁ, অর্থায়ন তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে, তখন বিনিয়োগ সর্বস্তরে বিনিয়োগটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক আছে, এই ছিল মূলত অর্থায়নের ক্রমবিকাশ। ঠিক আছে, তোমরা একটু ভালো মতো রিডিংটা পড়ে বুঝতে পারবে। আর এখান থেকে মূলত এমসিকিউ গুলো কিরকম আসতে পারে, ধরো কখন মন্দা হয়েছিল, কখন আধুনিক অধ্যয়নে যাত্রা শুরু হয়, কম্পিউটার অধ্যায় কত দশকে হয়েছিল, অর্থাৎ কখন অঙ্ক নির্ভর হয়ে গিয়েছিল, বিশ্ব যে ট্রেড, হ্যাঁ মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কখন আত্মপ্রকাশ, কত দশকে আত্মপ্রকাশ করে, কত দশকে আমদানি রপ্তানি প্রতিবন্ধকতা উঠে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা কোন বিকাশে জানতে পারবে। দেন আমরা দেখবো হচ্ছে অর্থায়নের যে শ্রেণী বিভাগটা, এটা খুবই সহজ, এখান থেকে মেনলি কোশ্চেনগুলো সবসময় বেশি এসে থাকে। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের। আচ্ছা, অর্থায়নের শ্রেণী বিভাগ। পারিবারিক অর্থায়ন। হ্যাঁ, পারিবারিক অর্থায়ন কি? মূলত পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। হ্যাঁ, পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়। পরিবারের আয় যদি ব্যয়ের জন্য যথেষ্ট না হয় তবে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব থেকে অর্থ ঋণ হিসেবে নেওয়া যায়। নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সময় নির্ধারণ করা হয়। যেমন স্থায়ী সম্পদ যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। সংগৃহীত তহবিল সীমাবদ্ধ বলে এর উপযুক্ত ব্যবহার প্রয়োজন। যদি পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হয় তবে সেটা ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়। দেখেন, পারিবারিক অর্থায়নটা হলো পরিবারের উদ্দেশ্যে যে অর্থায়নটা করা হয়। ঠিক আছে, পরিবারের খরচ মেটানো, তারপর হচ্ছে আয় বুঝে ব্যয় করা। মেনলি পারিবারিক অর্থায়নে আয়ের উৎসটা কিন্তু আগে নির্ধারণ হয়, দেন ব্যয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে নির্ধারণ করা হয়। ঠিক আছে, আয় থেকে ব্যয় হচ্ছে যখন বেশি হবে তখন কি পরিবার একটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকে, তাই না? আয় থেকে ব্যয় যখন কম হবে তখন কি ভবিষ্যতের জন্য মেনলি সঞ্চয়টা করে থাকে, আর যখন আয় থেকে ব্যয়টা বেশি হবে তখন সেক্ষেত্রে ঋণ নিয়ে থাকে। ঠিক আছে, সরকারি অর্থায়নটা কি? সরকারি অর্থায়নে মূলত ব্যয়ের খাতটা আগে নির্ধারণ করা হয়, তারপরে আয়ের খাত নির্ধারণ করা হয়। একটি সরকারের প্রেক্ষাপটে যা তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়ন আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নে অনেক খাতে অর্থ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আইন শৃঙ্খলা প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো নির্মাণ, বিভিন্ন কাজে হচ্ছে খরচ করতে হয়। ঠিক আছে, তো এই ব্যয়গুলো নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, ট্যাক্স, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড। তো ইত্যাদি থেকে হচ্ছে কি অর্থ সংগ্রহ করে। সরকারি অর্থায়নে মূলত ব্যয়ের পরিমাণটা আগে নির্ধারণ করতে হয়, দেন তারপরে হচ্ছে মেনলি আয়ের খাতটা নির্ধারণ করে থাকে। সরকারের অর্থায়নে প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে, এই যেখানে কিন্তু ভালো মতো বলে দেওয়া হচ্ছে, ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করে সরকারের অর্থায়নের আয় অপেক্ষা বেশি হতে পারে।
সরকারের অর্থায়নের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ। এই যে লাইনটাতে বলা হয়েছে জনকল্যাণ, ঠিক আছে। কিন্তু সরকারি মালিকানার অনেক বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বিসিআইসির অধীনে রাষ্ট্রিক শিল্প প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে। দেখেন সরকারও কিন্তু বাজেট নির্ধারণ করে, তো দিন শেষে দেখা যায় কি অনেক সময় বৈদেশিক ঋণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি হয় এডিবি, ঠিক আছে, বাংলাদেশ এডিবি, তারপর হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যেটা আইডিবি, তো এগুলো থেকে মূলত বৈদেশিক ঋণ নিয়ে সরকারকে বৈদেশিক ঋণ নিয়ে থাকে সরকার আর কি, ঠিক আছে। আন্তর্জাতিক অর্থায়নটা যদি খেয়াল করো, আন্তর্জাতিক অর্থায়নটা কি? আন্তর্জাতিক অর্থায়ন মূলত আমদানি রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশ মূলত প্রধানত কিন্তু আমদানি নির্ভর দেশ, হ্যাঁ। প্রত্যেক বছর বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য, কাঁচামাল, খাদ্যদ্রব্য কাঁচামাল, এই যে এখানে খেয়াল করে দেখতে পাবে খাদ্য কাঁচামাল, মেশিনারিজ, ওষুধ, পেট্রোলিয়াম বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, হ্যাঁ। অপরপক্ষে বাংলাদেশ থেকে কি যায়? পাটজাত দ্রব্য, পোশাক, কৃষিজাত দ্রব্য, এগুলো কিন্তু কি হয়? রপ্তানি হয়। রপ্তানি হতে আমদানি বেশি হলে তখন প্রতি বছর বিরাট অঙ্কের কি হয়? বাণিজ্য ঘাটতি দেখা দেয়, ঠিক আছে। এই ঘাটতিগুলো পূরণে আবার প্রবাসী যারা আছে তারা অর্থ পাঠায়, রিমিটেন্স পাঠায় বাংলাদেশে, সেক্ষেত্রে আবার এই ঘাটতিগুলো পূরণে সহযোগিতা করে, হ্যাঁ। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয়, ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করা হয় আন্তর্জাতিক অর্থায়নে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান। মেনলি কি অব্যবসায়ী প্রতিষ্ঠান মানে কি কি? দেখো এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল হতে পারে, হ্যাঁ। অনেকগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এটা যদি খেয়াল করো, অব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু মানব কল্যাণের জন্য হয়ে থাকে, হ্যাঁ। দুর্নীতির ও বঞ্চিত মানুষরা যাতে তাদের তারা হচ্ছে তাদের অধিকারটা পায়, হ্যাঁ, সেই জন্য হয়ে থাকে আর কি। অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলত হচ্ছে অনুদান দিয়ে সহায়তা করে থাকে, ঠিক আছে, ভাতা, এসব কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে দিয়ে থাকে। দেখো একটি এতিমখানা কি একটি মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে কি এগুলোর অর্থের প্রয়োজন হচ্ছে। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে যে অর্থের যে ব্যবস্থাপনাটা, এটা মেনলি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থানে করা হয়ে থাকে, হ্যাঁ। দেখো তারপর কি ব্যবসায় অর্থায়ন। আমরা সবাই জানি ব্যবসা অর্থায়নটা কিভাবে হয়ে থাকে। মূলত ব্যবসা অর্থায়ন বিজনেস ফাইন্যান্স বলা হয় এটাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে যে ব্যবসা যে সংগঠনটি পরিচালনা হয় সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন ব্যবহার করে থাকে তাকে ব্যবসা অর্থায়ন বলা হয়। দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে হয়ে থাকে, আবার এটাই আবার কি এই ব্যবসা প্রতিষ্ঠানে যখন অর্থ সংগ্রহের প্রয়োজন হয়, বিনিয়োগের প্রয়োজন হয়, তো এই বিষয়গুলা যে যে প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ব্যবসা অর্থায়ন বলা হয়, হ্যাঁ। দেখো ব্যবসা অর্থায়নকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে: এক মালিকানা, অংশীদারি এবং কি যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, ঠিক আছে। তো এই যে তিনটা প্রতিষ্ঠান তোমরা দেখলাম, তো অর্থায়ন সাধারণত বৈশিষ্ট্য কি? যে বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করা, অর্থ ব্যবস্থাপনা, অর্থ সংগ্রহের ক্ষেত্রে মূলধন ঋণ উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসা অর্থায়নে কিভাবে ব্যবস্থাপনা করা যায়, এটা মেনলি ব্যবসা অর্থায়নে বলা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান বা ছোট প্রতিষ্ঠান বা এক মালিকানা অংশীদারি ব্যবসা। দেখো বাংলার সবচেয়ে ছোট জনপ্রিয় ব্যবসাটা কি? এক মালিকানা ব্যবসা। মেনলি বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামগঞ্জের হোটেল, রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ, এগুলো কিন্তু এই ধরনের ব্যবসা হয়ে থাকে, এক মালিকানা ব্যবসা হয়ে থাকে বেশিরভাগ সময়, হ্যাঁ। এক মালিকানা প্রতিষ্ঠানে লাভ হলে মালিক একাই করতে হয়, লস হলে কিন্তু মালিক একাই লসটা বহন করতে হয়, তাই না? ক্ষতিপূরণ মালিকের একাই বহন করতে হয়।
দেখো কিন্তু অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে কি হয়, প্রতিষ্ঠানে মেনলি দেখো ঝুঁকি বন্টিত হয়, কারণ কি এখানে অংশীদারি ব্যবসায় সেপারেট সেপারেট পার্টনার থাকে, তাই না? আচ্ছা দেখো, এই অংশীদারি ব্যবসায় ঝুঁকিটা বন্টিত হয়, কারণ কি এক বা একাধিক পার্টনার থাকে, তাই না? তো ঝুঁকিটা বন্টিত হয়ে যায়। দেখো এখানে কি লেখেছে, আর্থিক ক্ষতির বহনে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। এই ধরনের এক মালিকানা ব্যবসায়ী ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের উৎস নিজস্ব তহবিল, মুনাফা বা আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, হ্যাঁ, বা ব্যাংক অথবা গ্রামীণ মহাজন সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ, নিজস্ব তহবিল বিনিয়োগ করে যথাযথ ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করে এই ধরনের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, অংশীদারি ব্যাপারে মূলত কি, অংশীদারি যে পার্টনারগুলো থাকে, ঠিক আছে, ওরা মূলত হচ্ছে আচ্ছা, অংশীদারি ব্যবসায় মূলত নিজস্ব মূলধন, আত্মীয় স্বজন অথবা কি ঋণ ব্যাংক থেকে নিয়ে বা গ্রামীণ যে মহাজনরা থাকে তাদের থেকে নিয়েই মূলত ব্যবসাটা শুরু হয়, ঠিক আছে। যৌথ মূলধনী বিজনেসটা কি, যৌথ মূলধনী মেনলি হচ্ছে এটা কি বলা হয়, এটাকে কোম্পানি বিজনেস বলা হয়, হ্যাঁ। এই বিজনেস করতে গেলে অবশ্যই অনুমোদনের প্রয়োজন হয়, ঠিক আছে। এই বিজনেসে মেনলি শেয়ার হোল্ডার বা কোম্পানির মালিক এই প্রতিষ্ঠানের কি হয়, শেয়ার হোল্ডার বা শেয়ার বাজার বা হয়ে থাকে, ঠিক আছে। এই কোম্পানির মালিকরাই মেনলি শেয়ার হোল্ডার হয়ে থাকে, ঠিক আছে। তো শেয়ার বিক্রির মাধ্যমে হচ্ছে ওরা করে কি, শেয়ার বিক্রির মাধ্যমে ওরা হচ্ছে মূলধনটা সংগ্রহ করতে পারে। আর যেমন বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছে, সেখানে কি করে শেয়ার বিক্রি করে শেয়ারের নগদ অর্থ রূপান্তর করতে পারে। শেয়ার ছাড়া বন্ড ডিবেঞ্চার বিক্রি করে যৌথমূল্য ব্যবসায় সাধারণত জনগণ থেকে কি করে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে। তহবিল সংগ্রহ প্রক্রিয়াটা এরকম, যৌথমূল্য ব্যবসায় যে শেয়ার বিক্রি করে তহবিলটা সংগ্রহ করে। আচ্ছা, যেমন ঋণপত্র ক্রয় করে তাদের নির্দিষ্ট হারে নিয়মিত সুদ প্রদান করতে হয়, কেননা শেয়ার হোল্ডারের মতো কোম্পানির মালিক নয়। দেখো যারা হচ্ছে শেয়ারটা ক্রয় করে তারা কিন্তু শেয়ার হোল্ডারের মতো কোম্পানির মালিক না, ঠিক আছে। কিন্তু তারা কি করতে পারবে, তারা শেয়ার হচ্ছে কি করতে পারবে, শেয়ার হচ্ছে ক্রয় করতে পারবে, ক্রয় করে নির্দিষ্ট সংখ্যক শেয়ার ক্রয় করে কোম্পানির মালিক হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছ আই থিঙ্ক। আচ্ছা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত যে দেশে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কেন্দ্র করে আবর্তিত। মেনলি একটা কান্ট্রির মেনলি ব্যাংক অ্যান্ড আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালিত হয়, তাই না? যেমন বাংলাদেশে অনেক ব্যাংক আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামিক ব্যাংক। তো এগুলো সরকারি বেসরকারি অনেক ব্যাংক আছে যারা মুনাফা ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান, ঠিক আছে। তো এই ব্যাংকগুলো থেকেও কি মেনলি ঋণ নিয়ে অথবা অথবা ব্যাংক থেকে হচ্ছে ঋণ নিয়ে কি করে, অনেকে হচ্ছে তার ব্যবসাটা পরিচালনা করে, তাই না? অনেক অনেক ক্ষুদ্র তহবিল সংগ্রহ করে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে ব্যাংক থেকে, হ্যাঁ, অনেকেও ক্ষুদ্র ঋণ সংগ্রহ করে ব্যাংক থেকে। গ্রামীণ ব্যাংক অনেক উদ্যোক্তাদের ব্যাংক মানে ঋণ দিয়ে থাকে, হ্যাঁ, ব্যবসায়ের জন্য, ঠিক আছে। ব্যবসায় অর্থনৈতিক গুরুত্বটা বুঝতে পারবা, বিকজ অফ বললে একটু ভালো হবে, কারণ ব্যবসা অর্থায়নে গুরুত্বটা কি, বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে সরকারি বেসরকারি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান অনেক, ঠিক আছে। বাট এখানে সুষ্ঠু পরিকল্পনা মাধ্যমে যদি অর্থায়নটা করা যায় সেক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কমে যাবে। আবার ব্যবসায় মূলধন সংকট, ব্যবসায় হচ্ছে নিত্য প্রয়োজন মেটাতে আমাদের মূলত চলতি আর স্থায়ী এই দুইটা হিসাব আমাদের করতে হবে, হ্যাঁ। ব্যবসায় মূলধন যখন সংকট হবে সেক্ষেত্রে আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মেনলি অর্থটা মানে আমাদের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো চালানোর চেষ্টা করতে পারি আমরা, হ্যাঁ, অর্থ সংকটে পড়লে। আর চেষ্টা করবো আমরা অর্থায়নটা ভালো মতো হচ্ছে ম্যানেজমেন্ট করতে, সেক্ষেত্রে আমাদের মূলধন ঘাটতিটা কম দেখা যাবে।
আচ্ছা, ব্যবসা ও অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ব্যবসায়িক মূলধন সংকটটা দেখলাম। আর হচ্ছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। অনেক ব্যাংক আছে কি উদ্যোক্তাদের, হ্যাঁ, ব্যাংক ঋণ দিতে চায় না, বা অনেকে আছে ঋণের বদলে হচ্ছে সম্পদ বন্ধক চায়। অনেক ধরনের হচ্ছে বাউন্ডারিজ থাকতে পারে, হ্যাঁ। তো এই অনগ্রসর ব্যাংক ব্যবস্থাটা অনেক ইম্প্যাক্ট ফেলে ব্যবসায়ীদের হচ্ছে ব্যবসায় অনেক ইম্প্যাক্ট। আর স্বল্প শিক্ষিত উদ্যোক্তা যদি মানে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা হলে কি মানে সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়াটা তো টাফ হয়ে যায় তার জন্য। ব্যবসায় নতুনত্ব মানে ব্যবসা এখন তো মানে সবকিছুই অনেক আপডেট। তো দেখা যাচ্ছে একটা ব্যবসা যদি একজন উদ্যোক্তা যদি স্বল্প শিক্ষিত হয়, সেক্ষেত্রে সে প্রত্যেকটা আপডেটের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে না, হ্যাঁ। তখন অনেক প্রবলেম দেখা দিতে পারে। আর উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। দেখো, প্রত্যেকটা সফল বিনিয়োগে মেনলি এটার পিছনে থাকেই হচ্ছে সুন্দরভাবে বাজেট নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, ঠিক আছে, লাভজনক খাতে বিনিয়োগ করা, ঠিক আছে, আয় ব্যয় সুন্দর একটা আয় ব্যয় বিশ্লেষণ করা। তো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট একটা উৎপাদনমুখী বিনিয়োগের জন্য, হ্যাঁ, জাতীয় আয় বৃদ্ধির জন্য। ব্যবসায় অর্থনৈতিক নীতি মেনলি এখান থেকে মেনলি কোশ্চেনগুলো এসে থাকে, ঠিক আছে। বেশিরভাগ সময় সৃজনশীল কোশ্চেনগুলো এখান থেকে আসে, ব্যবসা অর্থনৈতিক নীতিগুলো থেকে আসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, এগুলো একটু বুঝতে। আচ্ছা, ব্যবসায় অর্থায়নের নীতিগুলা, হ্যাঁ, ব্যবসা অর্থায়নের নীতি দেখো, তার বলা মুনাফা নীতি আছে, ইরিমিডিয়েটলি ব্যালেন্স করা, ঠিক আছে, নগদ অর্থ মুনাফার মধ্যে কিন্তু বিপরীত সম্পর্ক থাকে, এটা একটা ব্যালেন্স করতে হবে। যেমন নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বেশি বিনিয়োগ করলে তারল্য ঘাটতি দেখা দেয়। তারল্য মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য রক্ষা করাই হচ্ছে তারল্য নীতি, ঠিক আছে। তো এই যে এখানে একটা লাইন আছে, ওয়েট, এখান থেকে তোমরা পড়বে, হ্যাঁ, অর্থ এখান থেকে পড়বে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যদি তোমরা একটু পড়ো, একজন মূল দোকানে তার প্রতিদিনের বিকল্প নগদ অর্থ পাতনের সম্পদ কাঁচামাল ক্রয় আনুষঙ্গিক ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে। সেই নগদ অর্থের কিছুটা অংশ কাঁচামাল ক্রয়ের জন্য, বাকিটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নিজস্ব সময় শেষে সুদ বা মুনাফা পাবে। এদিকে দোকানের সিদ্ধান্ত নিল নগদ অর্থ কি পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব, আর নগদ অর্থ কিছু পরিমাণ দোকানে নিজের কাছে রেখে তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। আচ্ছা, একজন দোকানিকে পর্যাপ্ত পরিমাণ তরল অর্থ রাখতে হবে, অ্যান্ড তার বাকিটা অর্থ ব্যাংকে জমা রাখতে হবে। সেক্ষেত্রে নগদ তারল্য ও মুনাফার মধ্যে কি করতে হবে, ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রাখলেই তার উপর মুনাফা নীতিটা প্রযোজ্য হবে তার জন্য, ঠিক আছে। উপযুক্ততা নীতি যদি খেয়াল করো, সেখানে দেখতে পারবে স্বল্পমেয়াদী তহবিল থেকে দিয়ে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সর্বকার অর্থনৈতিক নীতি। ধরো তোমার ব্যবসায় কাঁচামাল, তোমার ব্যবসায় যে শ্রমিকের বেতন আছে, মজুরি আছে, কাঁচামাল ক্রয়, তো এই বিষয়গুলো কি চলতি মূলধন দিয়ে আমরা হচ্ছে এই ব্যয়গুলো নির্বাহ করবো। আর যেগুলো হচ্ছে তোমার ফিক্সড খরচ, যেমন দালান কোঠা, মেশিন ক্রয়, ব্যবসার ধরো হচ্ছে ব্যাংকে প্রত্যেক মাসে ব্যাংকে যে টাকাটা, ঠিক আছে, কিস্তি বা বলতে পারো হচ্ছে দালান কোঠার যে খরচটা, নির্মাণের খরচ, তো এই বিষয়গুলো হচ্ছে স্থায়ী দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমাদের সংগ্রহ করতে হবে, হ্যাঁ। এগুলো তো দেখা যায় চলতি মূলধনগুলো কি চলতি খরচগুলো চলতি মূলধন থেকে তুমি আপনারা হচ্ছে কি করতে পারবেন, সরবরাহ করতে পারবেন, হ্যাঁ। বাট দীর্ঘমেয়াদী ঋণ প্রদান বা ঋণদাতা থেকে তার অর্থ পরিশোধ, এই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদী তহবিল থেকে বা দীর্ঘমেয়াদী উৎস থেকে হচ্ছে পরিশোধ করতে হবে, এই ব্যাটা নির্ভর করতে হবে। তো দেখা যাচ্ছে যে উপযুক্ততা নীতিতে, তো আই থিঙ্ক ওরা বুঝতে পেরেছ যে স্বল্প মেয়াদি যে খরচগুলো আছে এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল থেকে বা চলতি মূলধন থেকে মেনলি খরচ নির্বাহ করতে হবে। আর দীর্ঘমেয়াদী তহবিল মেনলি স্থায়ী মূলধন থেকে, দীর্ঘমেয়াদী তহবিলের যে কোনো প্রকার কাজ সে স্থায়ী মূলধন থেকে অর্থায়ন করতে হবে, হ্যাঁ। এটাই মেনলি উপযুক্ততার নীতি। এই যে প্রথম যে লাইনটা আছে,
তোমাদের এই যে প্রথম লাইনটা এখান থেকে হচ্ছে এই পর্যন্ত পড়লে তোমরা অনেকটা বুঝতে পারবে। হ্যাঁ, এই পর্যন্ত পড়লে অনেকটা বুঝতে পারবে। তার বৈচিত্র্য নীতি বা পোর্টফোলিও নীতি। হ্যাঁ, বৈচিত্র্য নীতিতে কিরকম একটু দেখো। ধরো একটা দোকানে শুধু লাক্সের সাবান, এখন যে লাইফ বয় কিনতে চায় তোমার দোকানে আসলো, এসে লাইফ বয়টা পেল না, সেক্ষেত্রে কি হলো? তোমার লাক্সের সাবান দিয়ে তোমার কিন্তু ব্যবসার সকল ঝুঁকি বন্টন হয়ে যাবে না। তো তোমার যদি বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেমের সাবান থাকে, সেক্ষেত্রে তোমার লাক্সের কাস্টমারও আসবে, লাইফবয়ের কাস্টমার আসবে। তোমার লাক্স যদি বিক্রি না হয়, তোমার তো এমন হতে পারে তোমার ডেটলটা অনেক বিক্রি করলো, সেক্ষেত্রে কি তোমার ব্যবসার ঝুঁকিটা কমে গেল না? ঝুঁকিতে হ্রাস পেলো না? তো একটা প্রোডাক্ট না, বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্ট রেখে বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্টের পণ্য কিনে আনা, এই টাকাটা বিভিন্ন ভ্যারাইটিস প্রোডাক্টসে বিনিয়োগ করা, সেক্ষেত্রে কি তোমার ব্যবসার ঝুঁকিটা কি কমে আসবে, ব্যবসার ঝুঁকিটা বন্টিত হবে। হ্যাঁ, এটাকে বলে মেনলি বৈচিত্র্যায়নের নীতি। ধরো তোমাদের এখান থেকে তোমরা হচ্ছে সংজ্ঞাটা পাবে, তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার পণ্য যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসার ঝুঁকি বন্টিত হবে বা হ্রাস পেয়ে যায়। এখান থেকে এই জিনিসটা পড়বে। প্রতিটি ব্যবসায়ের প্রতিষ্ঠিত অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে। ব্যবসার নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে পারে। হ্যাঁ, অর্থনীতি, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারে। তো এই জন্য বলতেছে যে ভ্যারাইটিস রকমের যদি তোমাদের জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে কি হবে? ঝুঁকিটা বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পোর্টফোলিও নীতি, বৈচিত্র্যের নীতি। ওকে, দেন তোমরা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপক মিনিমাম দুই ধরনের সিদ্ধান্ত নেয়, এটা আয় সিদ্ধান্ত, একটা ব্যয় সিদ্ধান্ত। হ্যাঁ, আয় সিদ্ধান্ত মানে কি? আয় সিদ্ধান্ত হচ্ছে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায় আয় সিদ্ধান্ত। হ্যাঁ, তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। তহবিল অর্থায়ন সিদ্ধান্ত আগে তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস থেকে সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা। হ্যাঁ, চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করা। আর যদি চলতি ব্যয় না, যদি দীর্ঘমেয়াদী কোনো একটা বিনিয়োগ থাকে, সেক্ষেত্রে কি স্থায়ী মূলধন থেকে হচ্ছে ব্যয়টা নির্বাহ করা। তো এটা হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের মধ্যে পড়ে। এটা তোমরা ভালো মতো পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, ব্যয় সিদ্ধান্তটা কি? ব্যয় সিদ্ধান্তটা হচ্ছে কেমন? তোমাদের ব্যয় সিদ্ধান্ত যদি খেয়াল করে, সেক্ষেত্রে হবে কি, কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবো, কিভাবে কোন কোন খাতে কিভাবে বিনিয়োগ করবো, এই সিদ্ধান্তটা গ্রহণ করা। ঠিক আছে, একটা দর্জি দোকানে সেলাই মেশিন লাগবে, একটা দর্জি দোকানে রেফ্রিজারেটর লাগবে না। হ্যাঁ, রেফ্রিজারেটর লাগবে না, তো দেখা যাচ্ছে যে সেলাই দর্জি দোকানে সেলাই মেশিন লাগবে, তো সেলাই মেশিন কেনা উচিত। তো সঠিকভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে মেনলি কি ব্যয় সিদ্ধান্তের মধ্যে নিয়ে থাকে। হ্যাঁ, ব্যয় সিদ্ধান্ত হয়ে থাকে। এটা তোমরা পড়লেই বুঝবা। হুম, আর এখানে অর্থ, নগদ অর্থ বা মুনাফার মধ্যে সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক, তাই না? আর ব্যবসা অর্থের ব্যবস্থাপনা হলো, ব্যবসা অর্থের ব্যবস্থাপনা পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান, কয়েক মাস মধ্যে মূলধন খাটানো, অর্থ বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত। 1 আর 3 হবে। হ্যাঁ, ওকে। তো এটা তোমরা একটু দেখতে পারো, আই থিঙ্ক তোমাদের যা ভালো লাগবে, ভালো মতো পড়ে দেখবা এই চ্যাপ্টারটা। একদমই ইজি, কোনো কঠিন না। কোনো প্রকার প্রবলেম ফেস করলে কমেন্ট করতে পারো আমাকে ইউটিউবে। ঠিক আছে, আই থিঙ্ক এগুলো কোনো প্রকার কঠিন তোমাদের লাগবে না। মেনলি কোশ্চেনটা আসেই মূলত হচ্ছে তোমাদের নীতিগুলা থেকে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের এই যে অর্থায়ন থেকে, যে এটা পারিবারিক অর্থায়ন কিনা, এটা সরকারি অর্থায়ন কিনা, ঠিক আছে, এটা আন্তর্জাতিক অর্থায়ন কিনা, এটা ব্যবসা অর্থায়ন, এখান থেকে মেন কোশ্চেনটা আসে। আরেকটা কোশ্চেন আসে কোথা থেকে? নীতিগুলো থেকে। তার মুনাফা নীতি, উপযুক্ততা নীতি, পোর্টফোলিও নীতি, এখান থেকে মেন কোশ্চেনটা আসে যাবে। হ্যাঁ, একটু ভালো মতো রিডিংগুলো পড়বে। আর খুবই ইজি চ্যাপ্টার, আই থিঙ্ক তোমাদের এটা বেশি একটা অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।